সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জিকে লেকচার 15 সরি, জিকে লেকচার 15-এ আজকে সবার সাথে আলোচনা হবে। আমরা গতদিন প্রশাসনিক বিন্যাস নিয়ে কথা বলেছি, তারপর থেকে আমরা আসলে আজকে আলোচনা শুরু করব। হ্যাঁ, সবার জয়েন করার জন্য আমরা একটু সময় দিচ্ছি। ওকে, আচ্ছা, জি আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমরা জয়েন করার জন্য আর 1 মিনিট সময় নিচ্ছি সবার জন্য। জি ভালো আছি। আমি ভালো আছি, যারা প্রশ্ন করেছেন আমি ভালো আছি, হ্যাঁ খুব ভালো আছি। আপনাদের 10টায় ক্লাস সমস্যা হয় তো? আমাদের আসলে আমার অ্যাডমিশনের আর 2টা ক্লাস বাকি আছে, 2টা বা একটা ক্লাস বাকি আছে। এটা হয়ে গেলেই মেবি আগামী সপ্তাহটাও আমি 10টায় ক্লাস নিব। তারপরের সপ্তাহ থেকে আপনাদের যে এক্সপেকটেশন 9টায় ক্লাস, সেই 9টাই আমি ক্লাস আপনাদের নেব, তখন আর প্রবলেম হবে না। বিকজ আমার টাইট শিডিউল থাকে, এই ক্লাসটায় আমাকে অংশগ্রহণ করতে হয়, অনেক চড়াই উতরাই পার করে দৌড়াদৌড়ি করে এসে আমাকে এখানে অংশগ্রহণ করতে হয়। এই জন্য টাইমটা একটু 10টায় আছে, বাট এই জায়গাটা আমরা চেঞ্জ করে ফেলবো। এই জায়গাটা থেকে আমরা চেঞ্জ হব এবং আপনাদের যে এক্সপেকটেশন সেটা পূরণ করা হবে, ঠিক আছে? আমরা গতদিন যে আলোচনা করেছিলাম সেটা ছিল প্রশাসনিক বিন্যাস বা আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, হ্যাঁ, যেখানে আমি মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন নিয়ে আপনাদের সাথে কথা হয়েছিল, যে মাঠ প্রশাসন কেমন আমাদের, কেন্দ্রীয় প্রশাসন আমাদের কেমন, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমার কথা হয়েছিল। তো আমরা যদি ইয়েতে আলোচনা করি যে বিভাগ, হ্যাঁ, মন্ত্রণালয়ের অধীনস্থ যে বিভাগগুলো নিয়ে আলোচনা করি, আজকে আমরা শিরোনাম করব মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ নিয়ে, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ সমূহ নিয়ে আজকে আলোচনা করব। যে আলোচনাটা কেউই কখনো শোনেননি, এই বিভাগ নিয়ে আমরা কথা বলবো। মন্ত্রণালয়ের বিভাগ নিয়ে আমরা আলোচনা করব, অধীনস্থ যে বিভাগগুলো আছে, যেমন এর মধ্যে একটা আছে মন্ত্রণালয়ের অধীনস্থ, যেমন রাষ্ট্রপতির কার্যালয়। রাষ্ট্রপতির কার্যালয়, এটার বিভাগ সংখ্যা, বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ের বিভাগ হলো 2টি। কয়টা? 2টা। রাষ্ট্রপতির কার্যালয়ের বিভাগ হচ্ছে 2টা। বিভাগ 2টি। রাষ্ট্রপতির কার্যালয়ের বিভাগ হচ্ছে কয়টা? 2টা। আমরা একটু লিখে নিই, রাষ্ট্রপতির কার্যালয়ের বিভাগ হচ্ছে 2টা। একটা হলো জনবিভাগ। কি বিভাগ? জনবিভাগ। একটা হচ্ছে জনবিভাগ, আর একটা হচ্ছে আপন বিভাগ। আপন বিভাগ, একটা হচ্ছে জনবিভাগ আর একটা হচ্ছে কি আপন বিভাগ, ঠিক আছে? একটা হচ্ছে জনবিভাগ আর একটা হচ্ছে কি আপন বিভাগ। দেখেন, এটা কখনোই শুনেন নাই, কোনোদিন আলোচনা শুনেন নাই, আজকে প্রথম শুনতেছেন। তো এটাই হচ্ছে আমি প্রলয়। আমি প্রতিনিয়ত হচ্ছে আপনাদের চেয়ে বেশি পড়ালেখা করি এবং প্রতিনিয়তই কত ডিপলি আপনাদেরকে পড়ানো যায়, কত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে এক্সপ্লেইন করা যায়, এই চেষ্টাটা আমি করি। এটাই হচ্ছে আমি, হ্যাঁ।
এই জন্য 15 বছর পড়ানোর পরও জিকেতে টিকে আছি, এটা খুব কম লোক টিকে থাকে এক নাগারে। টিকে থাকার কারণ হচ্ছে জিকে হচ্ছে একদম স্রোত, হ্যাঁ, চলমান গতিধারা। এটা এক্সিস্টিং স্টাইলে পড়াইলে বা এক্সিস্টিং তথ্যগুলো দিয়ে বা আগের মতো করে গদগদা পড়াইলে, গতানুগতিক পড়াইলে কখনো জিকেটে টিকে থাকা যায় না। ইংলিশ, বাংলা, অঙ্ক, যে সাবজেক্টের কথা বলি না কেন, প্রত্যেকটা সাবজেক্টেই প্রতিনিয়ত নিজেদেরকে একটু আপডেট করে করে চলতে হয়। হ্যাঁ, এই জন্যই হচ্ছে এই গ্রুপটাতে আপনারা যে সার্ভিসটা পাচ্ছেন, যে টিচাররা আপনাদেরকে সার্ভিসটা দিচ্ছে, ঠিক তারা একই রকম। অর্থাৎ তারা নিজেদেরকে সবসময় আবিষ্কার করতে আহ, মানে পরিশ্রম করে থাকে। হ্যাঁ, নিজেকে আবিষ্কার করতে পরিশ্রম করার কারণে তাদের পরিশ্রমের ফসলটা আপনারা সরাসরি ভোগ করতে পারেন। সেটা ভোগ করে যদি আপনি একটা চাকরি না পান, তাহলে আমি বলবো যে সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় ছিল না, অথবা আপনার দুর্ভাগ্য। তো দুর্ভাগ্য, ভাগ্য তো আসলে, ভাগ্য তো মানুষ পরিবর্তন করে, দুর্ভাগ্য বলতে তো আসলে আহ, তেমন একটা কিছু নাই। ভাগ্য মানুষ পরিবর্তন করে, আপনি যদি পরিশ্রম করেন ভাগ্য আপনার পরিবর্তন হবে। আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, যেমন আমাদের পরিকল্পনা বিভাগ নিয়ে কথা বলতে পারি আমি। পরিকল্পনা পরিকল্পনা বিভাগ নিয়ে আমরা কথা বলতে পারি। পরিকল্পনার বিভাগ হলো তিনটি। পরিকল্পনা বিভাগের বিভাগ হচ্ছে তিনটা। কি কি দেখেন, একটা হচ্ছে অর্থ বিভাগ। এখন এমসিকিউ এর জন্য কি বলতে পারে, বলতে পারে নিচের কোনটি বাংলাদেশের পরিকল্পনা বিভাগের অংশ বা বিভাগ বা পরিকল্পনার বিভাগ, নিচের কোনটি রাষ্ট্রপতির কার্যালয়ের পার্ট বা অংশ বা বিভাগ, এইটা বলতে পারে। সো আমাদেরকে এইগুলো শিখতে হবে। 2 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। দেখবেন এখানকার একটা সার্কুলার হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বলে অর্থ মন্ত্রণালয়ের অধীনে, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি, এইভাবে হয়। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আচ্ছা, আমরা পরিকল্পনা বিভাগ, সরি আমি একটু ভুল লিখে ফেলছি, সরি 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 সরি, তাই তো বললাম অর্থ বিভাগ লিখলাম কেন। আচ্ছা, এখান থেকে লিখি। 1 নম্বর, পরিকল্পনা বিভাগ হলো তিনটা। একটা হচ্ছে পরিকল্পনা বিভাগ, নামই হচ্ছে পরিকল্পনা বিভাগ, সরি এক্সট্রিমলি সরি, পরিকল্পনা বিভাগ। 2 নম্বরটা হচ্ছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। বাস্তবায়ন, দেখেন একটা হচ্ছে কি বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। দেখেন, পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। আরেকটা হচ্ছে পরিসংখ্যান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। তাহলে দেখেন পরিকল্পনার বিভাগ কয়টা? তিনটা। একটা পরিকল্পনা বিভাগ, আর একটা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, আর একটা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। তাহলে রাষ্ট্রপতির কার্যালয়ের বিভাগ হচ্ছে দুইটা, একটা জনবিভাগ, একটা আপন বিভাগ। আর পরিকল্পনা বিভাগের বিভাগ হচ্ছে তিনটা, একটা পরিকল্পনা বিভাগ, একটা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, আর একটা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। ওকে, না পরিকল্পনা বিভাগের একটা অংশই পরিকল্পনা বিভাগ, এটা হচ্ছে বলতে পারেন আপনার যে কোর প্রতিষ্ঠান। হ্যাঁ, তারপরে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। ঠিক আছে, পার্ট তিনটা, যেটা পরিকল্পনা মন্ত্রণালয়। তাহলে আপনি যদি এখানে বুঝতে সমস্যা হয়, তাহলে এখানে একটা কাজ করেন, মন্ত্রণালয় লিখে ফেলেন, তাহলে হয়ে গেল। এখানে মন্ত্রণালয় লিখেন,
মন্ত্রণালয়, তাইলে আর কনফিউশন তৈরি হবে না আপনার। যে কারণে কনফিউশন তৈরি হয়েছে, আমরা বিভাগও লিখতে পারি, মন্ত্রণালয় লিখতে পারি। তাই পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে তিনটা: একটা পরিকল্পনা বিভাগ, একটা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, আর একটা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। না, এগুলো রিটেনে বিস্তারিত পড়তে হবে, পিলিতে এনাফ, পিলিতে এর চেয়ে বেশি লাগবে না, এই রিটেনের জন্য আর একটু লাগবে। এই বিভাগগুলোর কাজ কি সেগুলো আমাদেরকে হালকা পাতলা জানতে হবে রিটেনে গিয়ে, সেটা রিটেনের পার্ট, রিটেনে আমি এগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাইলে আমরা পরবর্তী পরিকল্পনা মন্ত্রণালয়ের পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হলো 4টি, যেটি ভুলে লিখে ফেলছিলাম। হ্যাঁ, অর্থ মন্ত্রণালয়ের বিভাগ 4টি। ওকে, অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে কয়টা? 4টা। একটা হলো অর্থ বিভাগ, যেখানে আর্থিক লেনদেনের মানে বা দেশের অর্থনৈতিক যে লেনদেনের যে আয় ব্যয়ের হিসাব টিকাস যেখানে করা হয়। আরেকটা হলো অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থাৎ আমাদের দেশে কি পরিমাণে সম্পদ আছে তার আর্থিক মূল্য, তার আর্থিক মূল্য নিরূপণকারী একটি প্রতিষ্ঠান হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। 3 নম্বরে হলো আমাদের অর্থনৈতিক সম্পদ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আর একটা হচ্ছে অর্থনৈতিক সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পদ বিভাগ। আর একটা হচ্ছে, দেখেন এটা দেখলে বুঝবেন, না বোঝার কিছু নাই, এগুলো যে নামগুলো দেখতেছেন সেই নামগুলো দেখলেই অ্যানালাইসিস বুঝতে পারবেন। তাহলে অর্থ মন্ত্রণালয়ের একটা হচ্ছে অর্থ বিভাগ, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর একটা হচ্ছে অর্থনৈতিক সম্পদ বিভাগ। ঠিক আছে, তাইলে একটু খেয়াল করেন, এটা মন্ত্রণালয়ের আন্ডারে। হ্যাঁ, মন্ত্রণালয়ের আন্ডারে এই বিভাগগুলো। তাহলে দেখেন, আমরা যদি আমরা যদি অর্থ মন্ত্রণালয়ের 4 নাম্বারটা দেখি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থাৎ যত আর্থিক প্রতিষ্ঠান আছে আমাদের দেশে, ব্যাংক আছে, সব এই অর্থ মন্ত্রণালয়ের একটা বিভাগ হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই হচ্ছে 4টা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। বোঝা গেছে? দেখেন, আমরা 3টা বিভাগ নিয়ে কথা বলছি, একটা রাষ্ট্রপতির কার্যালয়, একটা পরিকল্পনা মন্ত্রণালয়, আর একটা অর্থ মন্ত্রণালয়। আমরা এখন কথা বলবো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, যেটা আমাদের বর্তমান আসিফ নজরুল উনি যেটা দায়িত্বে আছেন, সেটা নিয়ে কথা বলবো। কেন এই আলোচনাটা নিয়ে আসছি? এই কারণে নিয়ে আসছি, সাম্প্রতিকের সাথে মেলানোর জন্য এই আলোচনাগুলো নিয়ে আসছি। এই বিভাগগুলোর কার্যালয়গুলোকে কি অধিদপ্তর বলে? না, এটা বিভাগ, মানে বিভাগ, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরেরও পরে বিভাগ। ঠিক আছে, এগুলো বিভাগ মানে বিভাগই, এটা ডিরেক্টরেটের সাথে কোনো সম্পর্ক নাই। ডিরেক্টরেট আলাদা উইংস, এগুলো হলো উইংস, এগুলো মন্ত্রণালয়ের উইংস, এক কথায় বুঝে নেন, এগুলো হচ্ছে কি মন্ত্রণালয়ের উইংস। ওকে, মন্ত্রণালয়ের উইংস। ওকে, তাহলে আমরা অর্থ মন্ত্রণালয়ের পরে জেনে যাচ্ছি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। দেখেন, আইন বিচার ও সংসদ, আইন বিচার ও সংসদ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিষয়ক মন্ত্রণালয়। এখানে বিভাগ হলো 2টা,
তো মাইকে ঘোষণা হচ্ছে একজন মানুষ মারা গেছে, এই জন্য আমি একটু চুপ আছি। আচ্ছা, আমাদের একটা ঘোষণা হচ্ছিল মাইকে, একজন মানুষ না ফেরার দেশে চলে গেছেন। এই জন্য একটু চুপ থাকলাম, যেহেতু এই অ্যানাউন্সমেন্টটা কানে আসলো। এই সময় আসলে অবশ্যই হচ্ছে আহ, মানে আমাদের মনটা কখন কখন সফট হয়, এই সময় আসলে আমাদের মনটা সফট হয়ে যায়। এই গত শুক্রবার রংপুর ছিলাম, দুপুরে খাইতে যাব, হুম, লাঞ্চে যাব। ক্লাস শেষ করেছি, প্রায় 6 ঘন্টা ক্লাস নেওয়ার পরে খাওয়ার জন্য হচ্ছে যাব। এমন সময় খবর আসলো এক বড় ভাই মারা গেছে। বড় ভাই হচ্ছে এলাকার বড় ভাই। আহ, সে হচ্ছে আপনার সে ওই বাড়ির পাশেই একটা মসজিদ আছে। তো শুক্রবারে বা অন্য বারে সে আজানটা সে দেয়, মুয়াজ্জিন আর কি, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে সে শুক্রবারের দিন জুমার নামাজে দাঁড়িয়েছে। তো দাঁড়ানোর পর কেবল শুরু করবে এমন সময়ই হচ্ছে সে না ফেরার দেশে চলে যায়। পড়ে গিয়েই ওখান থেকেই সে মরে যায়। তো আহ, এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে একটু ইয়ে করতে হয়। আসলে সবাইকেই তো যাইতে হবে দুনিয়া থেকে, 2 দিন আগে আর পরে। আহ, কিন্তু আমরা আসলে ভুলে যাই আমাদের যখন আমরা যখন এই দুনিয়ার মানে মোহে যখন আটকে থাকি, যখন হচ্ছে রঙ্গ তামাশায় আমরা যখন আটকে থাকি, তখন আমরা আসলে দুনিয়াদারি সব ভুলে যাই, অপরাধে যুক্ত হই, খারাপ কাজে যুক্ত হই, সবকিছুকে ইয়ে করি। কিন্তু একটা মানুষ যখন চলে যায় তখন আবার মনটা সফট হয়। কিছু সময়ের জন্য মানুষ হারিয়ে যায় যে আমিও চলে যেতে পারি। শ্রদ্ধা দেখানো উচিত। এই পৃথিবীটাকে বিভক্ত করে রাখা হয়েছে। এই পৃথিবীতে সবচেয়ে বড় আহ এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ কি জানেন? সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? এই পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব। এটা পারমাণবিক কেউ হার মানায়। পারমাণবিকের নাম শুনেছেন? পৃথিবীতে এটা 2বার ব্রাস্ট হয়েছে, 6 আগস্ট আর 9 আগস্ট জাপানে, এছাড়া আর হয় নাই। কিন্তু মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব পারমাণবিকের চেয়েও তীক্ষ্ণ, কারণ এটা প্রতিনিয়তই ব্রাস্ট হচ্ছে, প্রতিনিয়তই। আজকে দেখেন আমাদের দেশের কি অবস্থা, আপনি যদি একটু ভাবেন কি হচ্ছে দেশে। আজকে সিভিল ওয়ারের দিকে যাচ্ছে, প্রায় এরকমটাই হচ্ছে। তো এমনটা চলতে থাকলে আসলে মানে কোথায় গিয়ে দাঁড়াবে সবকিছু। আচ্ছা, আমার বাসা হচ্ছে ধানমন্ডিতে, হ্যাঁ। বাসাটা হচ্ছে ধানমন্ডি। আচ্ছা সরি, এটা 2টা লিখে ফেলছিলাম, 3টা। ধানমন্ডি। লেখেন, আহ, সবাই লেখেন লেজিসলেটিভ, মানে আইন, আইন, লেজিসলেটিভ ও সংসদ বিভাগ। লেজিসলেটিভ ও সংসদ বিভাগ, ওকে। আর একটা হচ্ছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়, এই 3টা হচ্ছে আমাদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উইংস। একটা হচ্ছে আইন ও বিচার বিভাগ, যেখানে আমাদের বিচার বিভাগের কার্যক্রম পরিচালনা হয়।
আর একটা হচ্ছে আইন কানুন ও সংসদ বিভাগ, যেখানে আইন কানুন বা নীতিমালা প্রণয়ন হয়। আর একটা সংসদ সচিবালয়, অর্থাৎ আমাদের দেখবেন সংসদ ভবনের মধ্যে একটা সচিবালয় অফিস আছে, হ্যাঁ, যেটাকে সংসদ সচিবালয় বলা হয়। ওকে, ওকে, দেখেন, তাহলে আমাদের ইয়েটা আমরা জানতে পারলাম, আমাদের এই উইংসটা আমরা জানতে পারলাম যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, অর্থাৎ এখন আসিফ নজরুল সাহেব উনি কিন্তু এই কাজগুলোই করেন, ওনার কিন্তু এই দায়িত্বগুলো উনি পালন করেন। ঠিক আছে, ওকে, লেখা হয়ে গেলে একটু ডান লেখেন, আমি অনেকক্ষণ সময় নিয়ে ফেলছি, আমাদের অনেক দূর যেতে হবে আজকে, অনেকগুলো আলোচনা আছে। আহ এগুলো এমন ভাবে পড়াচ্ছি যে আপনি বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরে যখন পরীক্ষা দিতে যাবেন, ধরেন আপনি ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ে পরীক্ষা দিতে গেলেন, সেখানে প্রশ্ন আসতে পারে ডাক ও টেলি যোগাযোগ সিস্টেম থেকে। পরিকল্পনা মন্ত্রণালয়ে পরীক্ষা দিতে গেলেন, সেখানেও এরকম কিছু প্রশ্ন কিন্তু আসতে পারে। যেমন আমরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। দেখেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, যেটার দায়িত্বে আগে পলক সাহেব ছিলেন, এখন নাহিদ সাহেব। ঠিক আছে, এইটার উইংস হচ্ছে দুইটা বিভাগ আছে এটার। এক নম্বরে হচ্ছে সড়ক বিভাগ, সরি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, আর একটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। লেজিসলেটিভ মানে আইন কানুন, হ্যাঁ, আইন কানুন। ওকে, লাস্টেরটা ছিল হচ্ছে সংসদ বিষয়ক, মানে সংসদ সচিবালয়, সংসদ সচিবালয় ছিল লাস্টেরটা। ওকে, ক্লিয়ার। দেখেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উইংস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, আর একটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অর্থাৎ আমাদের যে ডাক যোগাযোগ, টেলিফোন যোগাযোগ, যে ইয়েগুলো, মোবাইল কোম্পানি টম্পানি যা আছে সব, আর প্রযুক্তি যেটা আইসিটি মন্ত্রণালয়, হ্যাঁ, আইসিটির যে কার্যক্রম সেটা হচ্ছে এটা। তাহলে দেখেন, এটার নাম হলো টোটালটা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ওকে, মোসা লেখা হয়ে গেলে একটু ডান লেখেন, আমি যাতে আগাইতে পারি। একটু পিছাই গেছে আজকে, একটু স্লো হচ্ছে মনে হচ্ছে, আপনাদের কারণেই স্লো করছি, কারণ এই জায়গাটা হয়তো অনেকেই পরিচিত না, এবং এমন ভাবে পড়ানো হচ্ছে যে আপনি কালকে ডাক ও টেলিযোগাযোগের পরীক্ষা দিতে গেলেন, আপনার এটা কাজে লাগতে পারে, ভাইবা দিতে গেলেন কাজে লাগতে পারে। ঠিক আছে, ওকে, এরপরেরটা হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যেটা ওবায়দুল কাদের সাহেব ছিলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এইটার উইংও হচ্ছে দুইটি। সড়ক পরিবহন, একটা হচ্ছে সড়ক বিভাগ আর একটা সেতু বিভাগ, সড়ক বিভাগ আর একটা হচ্ছে সেতু বিভাগ। এই সেতু ভবন, যেটা এই যে আন্দোলনের সময় যেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই সেতু ভবনটাই হচ্ছে সেতু বিভাগ, হ্যাঁ, যেখান থেকে সকল এই সেতু বিষয়ক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে নকশা ডিজাইন যেখান থেকে করা হয় সেটা। একটা হচ্ছে সড়ক বিভাগ আর একটা হচ্ছে সেতু বিভাগ, একটা সড়ক বিভাগ আর একটা সেতু বিভাগ। এবার আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এইখানে বিভাগ হলো দুইটা, দুইটা এখানে বিভাগ হচ্ছে দুইটা। একটা হলো বিদ্যুৎ বিভাগ, আর একটা হচ্ছে জ্বালানি বিভাগ। একটা হচ্ছে বিদ্যুৎ বিভাগ আর একটা হচ্ছে জ্বালানি বিভাগ। কোন মন্ত্রণালয়ের প্রধান কে? এই যে সড়ক বিভাগ ও সেতু বিভাগ, এখন এইটার দায়িত্বে আমাদের প্রধান উপদেষ্টার দায়িত্বেই আছে, এটা কাউকে হস্তান্তর করা হয় নাই এখন পর্যন্ত। ঠিক আছে, আগে ওবায়দুল কাদের কাদের ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক এই বিষয়টাও তার হাতেই আছে। অনেকগুলো এখনো ডিস্ট্রিবিউট করা হয় নাই, তার মধ্যে এগুলো এখনো ডিস্ট্রিবিউট করা হয় নাই। তাহলে দেখেন আমাদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ। এরপরে আমাদের আহ আসিফ সাহেব নতুন করে যে মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন সেটার নাম কি? ক্রীড়া মন্ত্রণালয় ছাড়াও তিনি আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সেটার নাম কি? যেটা সংবিধানের 59 নম্বর অনুচ্ছেদে আছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এখানে আগুন ধরে গেছে তাই তো, মন্ত্রী মন্ত্রণালয়, সমবায় মন্ত্রণালয়, সরি, মন্ত্রণালয়। হ্যাঁ, ফাইজুল সাহেব আছেন। আচ্ছা, হইতে পারে, আমার খেয়াল নাই, হইতে পারে নতুন করে নিয়োগ হইতে পারে। দেখেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, এইটারও উইংস হচ্ছে দুইটা। দেখেন ম্যাক্সিমামেরই দুইটা করে ভাগ করা আছে। দুইটা কি কি? একটা হচ্ছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, একটা হচ্ছে স্থানীয় সরকার বিভাগ, আর একটা হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। ও সমবায় বিভাগ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দুইটা, একটা স্থানীয় সরকার বিভাগ আর একটা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। ওকে, এরপরে যদি আমরা বলি শিক্ষা মন্ত্রণালয়, হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আছে বিভাগ তিনটি বিভাগ আছে। শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে তিনটা আছে। একটা উচ্চ শিক্ষা, অর্থাৎ এখানে উচ্চ শিক্ষা হায়ার এডুকেশন নিয়েই কাজ করে, অন্য কিছু নিয়ে কাজ করে না। আর একটা আছে মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা বোর্ড। আর 3 নাম্বার হচ্ছে কারিগরি, অর্থাৎ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা একসাথে। এখানে কিন্তু প্রত্যেক জায়গায় একজন করে সচিব আছে। হ্যাঁ, কারিগরি, এই যে কারিগরি ও মাদ্রাসা সচিব আলাদা, মাধ্যমিক শিক্ষা সচিব আলাদা, উচ্চ শিক্ষা সচিব আলাদা, মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে এই তিনটা উইংস। ঠিক আছে, বিভাগগুলোর সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে সচিব। হ্যাঁ, আব্দুর রশিদ, সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছে সচিব। এটা সচিবালয় থেকেই বরাদ্দ করা হয়, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, সচিবকে দায়িত্ব দেওয়া হয় এগুলোতে। ঠিক আছে, একজন সচিবকে দায়িত্ব দেওয়া হয়। তাহলে শিক্ষা মন্ত্রণালয়টা পেয়ে গেলাম। আমাদের আর দুইটা মন্ত্রণালয় আছে, দুইটা মন্ত্রণালয়, একটা স্বাস্থ্য আর একটা স্বরাষ্ট্র। ঠিক আছে, এই দুইটা হইলে আমাদের হয়ে যাবে আর কি। অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, এগুলো কেউ পড়ায় না,
বাট পরীক্ষা আসলে মানুষ বিপদে পড়ে। আপনারা যেন ভবিষ্যতে বিপদে না পড়েন সেই ব্যবস্থাটাই করা দরকার ছিল আমার, সেটাই করলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উইং দুইটা, এক এক জননিরাপত্তা বিভাগ, এগুলো চিনেন আপনারা, এগুলো বহুত শুনেছেন, জননিরাপত্তা বিভাগ। আর আরেকটা হচ্ছে সুরক্ষা সেবা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ। আমি এমন ভাবে পড়াচ্ছি যে রিটেনটা এগিয়ে রাখতেছি যেন শোনা মাত্র নতুন মনে না হয় রিটেনে গিয়ে আপনাদেরকে। রিটেনটা আমি এগিয়ে রাখতেছি আপনাদের, যেন নতুন নতুন কোনো কিছু না মনে হয় আর কি। ঠিক আছে, সুরক্ষা সেবা বিভাগ, এইটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। প্রাথমিক শিক্ষা বিভাগ, এই প্রাথমিক শিক্ষা বিভাগ নাই, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নামে আলাদা একটা অধিদপ্তরই আছে ভাই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ওই যে গতদিন পড়াইছি যেটা মহাপরিচালক ডিজি, হ্যাঁ, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যেটা আমাদের মিরপুর 2 নম্বরে। এটা হলো ডিরেক্টরেট, এটা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে কোনো কিছু না। ঠিক আছে, এটা সরাসরি সচিবালয়ের আন্ডারে একটা ডিরেক্টরেট, একটা অধিদপ্তর। অধিদপ্তর আর উইং এর মধ্যে পার্থক্য আছে। এটা কি আমি আপনাকে একটু বোঝাই দিই। যেমন ধরেন আপনি একটা অফিস দিলেন, আপনার অফিসের নাম মনে করেন বিসিএস কোচিং সেন্টার, ঠিক আছে। তো এইখানে আপনি 3টা বিভাগ করলেন, যে এই বিভাগটা প্রিলিমিনারি নিয়ে কাজ করবে, এই বিভাগটা রিটেন নিয়ে কাজ করবে, আর এই বিভাগটা ভাইবা নিয়ে কাজ করবে। আপনি 4টা দিলেন, আর একটা দিলেন এক্সাম, এটা নিয়ে এক্সাম নিয়ে কাজ করবে। তাহলে আপনি আপনার কোচিং সেন্টারে কি করলেন, আপনি আপনার কোচিং সেন্টারে 4টা বিভাগ করলেন, উইং করলেন। একটা ইউনিটের কাজ কি, ও শুধু পিলি নিয়ে কাজ করবে, যারা রিসার্চার আছে রিসার্চ করবে। আর একটা কি করবে, আর একটা হচ্ছে রিটেন নিয়ে কাজ করবে, আর একটা কি করবে, ভাইবা নিয়ে কাজ করবে, আর একটা কি করবে, ও শুধু এক্সাম নিয়ে কাজ করবে। এই এছাড়া কিছু না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে না স্যার? হ্যাঁ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে, রাইট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আন্ডারেই হচ্ছে ওই অধিদপ্তরটা। ওকে, আহ হ্যাঁ, এই বিভাগগুলো এবার প্রথম শুনতেছি, এবং এখান থেকে কয়েকটা জায়গায় প্রশ্ন আসতে দেখেছি। জি, প্রশ্ন আসছে বলেই এই জায়গাটা আপনাদের জন্য আমি অ্যাড করেছি, অন্য কোনো কারণ নাই। বাণিজ্য থেকে শুরু করে ভাই সবই আছে, সব দেওয়ার সুযোগ নাই, পড়তে হবে নিজেদেরকে কিছু। ব্লার হয়ে আছে কেন দেখি একটু। তারপরেই মনে করেন প্রিলিমিনারি কোর্সে যা যা দিচ্ছি এত কিছু দেওয়ার কথা না। কোর্স লং হয়ে যাবে, যদিও কোর্স বাংলাদেশ শেষের দিকে চলে যাচ্ছি আমরা। অধিদপ্তর গুলো পড়া লাগবে না। অধিদপ্তর হচ্ছে আপনি যখন যে অধিদপ্তরের পরীক্ষা দিবেন সেই অধিদপ্তর সম্পর্কে একটু গুগল সার্চ করে কিছু জেনে নেবেন। এখন এত অধিদপ্তর আমি আপনাদেরকে পড়ানোর সময় পাবো বলেন? এটা কি সম্ভব? আসেন স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কথা বলি। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আমি বলছেন, আপনি শোনেন, এগুলো তো আপনার চান নাই, অতএব অতিরিক্ত চায়েন না, অতিরিক্ত কিছু চায়েন না। আপনি না চাওয়াতে আমি যা দিছি তা নিয়ে একটু সন্তুষ্ট থাকার চেষ্টা করেন, ভালো হবে। ঠিক আছে, আর অতিরিক্ত চায়েন না, কারণ অতিরিক্ত লেকচার বানাতে পারছি না। চাইলে আমি সবই দিতে পারি, হ্যাঁ, যখন যেটা লাগবে, যেখানে যেটা দরকার, আবার কিছু রিটেনের জন্য রেখে দিব, রিটেনে গিয়ে আলোচনা করব। অতএব আপনাদের যেহেতু পিলি রিটেন 2টা কোর্সই এখানে আছে, সো ডোন্ট ওরি, হ্যাঁ ব্রাদার, আমি যেভাবে লেকচার সাজিয়েছি আমাকে সেভাবে দিতে দেন, ডোন্ট ওরি। আপনি যা চাচ্ছেন না, আপনার এক্সপেকটেশনের বাইরেও আমি প্রলয় আপনাকে দিব, এই গ্রুপ থেকে আপনি পাবেন। আপনি বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, আমার চেয়ে ভালো সার্ভিস আপনাকে জিকেতে কেউ দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, আমি যতটুকু দিচ্ছি আপনি শুধু পরীক্ষার হলে, আমি গত 10 বছরে শুনি নেই আমার কোন স্টুডেন্ট জিকের জন্য ফেল করছে। আমি গত 10 ইয়ার্সে আমি শুনি নেই, আমি শুনি নেই কখনো। এই যে দেখেন অ্যাডমিশনে, আমি এই বছর প্রথমবারের মতো অ্যাডমিশনে ক্লাস নিচ্ছি, ইউসিসি তে ক্লাস নিচ্ছি। তো ইউসিসি তে পরীক্ষা দিচ্ছে, স্টুডেন্টের একটাই বক্তব্য, বাংলা ইংরেজি খারাপ করছে, জিকে খারাপ করিনি। এই যে বিভিন্ন মানে ওরা সারা দেশের এই যে পরীক্ষা হলো শুক্রবারে, সারা দেশের একটা পরীক্ষা হলো, ওদের বক্তব্য একটাই, জিকে ভালো দিছি স্যার, বাংলা ইংরেজি পারিনি। আমি ফেল করছে, প্রিলিমিনারি ফেল করছে বিসিএস, ফেলটা অন্য সাবজেক্টের জন্য করছে, জিকের জন্য করে নাই কেউ। সো ইন্টারন্যাশনাল তো দিবই। আচ্ছা, স্বাস্থ্য মন্ত্রণালয়, হ্যাঁ স্বাস্থ্য,
স্বাস্থ্য মন্ত্রণালয়েরও দুইটা বিভাগ রয়েছে, দুইটা। কি কি রয়েছে? একটা স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ। আপনারা যারা বিজ্ঞান বইয়ের অর্ডার করেছিলেন তাদের বই পৌঁছে দেওয়া হয়েছে। আর লাস্ট যারা অর্ডার দিয়েছিলেন কালকে বিকালে পাবেন, না পাইলে কালকে বিকালে, না পাইলে পরশুদিন অবশ্যই আমাকে নক দিবেন। প্রত্যেকের বই পাঠানো হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ, ঠিক আছে। আর একটা স্বাস্থ্য শিক্ষা পরিবার ও কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এই যে দেখেন, এই যে দেখেন, একদম টোটালি দেখেন। সংবিধানিক ক্লাস আর কেন হবে? আমরা তো সংবিধানের সূত্র ধরেই সরকার ব্যবস্থায় আগাইছি। সবই তো সাংবিধানিক বিষয়, এখনো তো সংবিধান শেষ হয় নাই, ঠিক আছে। বিজ্ঞানে কি আইসিটিও অ্যাড করা? না ভাইয়া, বিজ্ঞান মানে সাধারণ বিজ্ঞান, পিলি, পাশাপাশি রিটেনের 60%, মানে 60 মার্ক কাভার দিবে আপনাকে। এবং এটা এই পর্যন্ত রেকর্ড হয়েছে বাজারের শ্রেষ্ঠ বই হিসেবে বিজ্ঞানের। আপনি ওরাকল বলেন, বিভিন্ন কোম্পানির বই বলেন, যদি কোনো বইয়ের থেকে আমার বিজ্ঞান বইয়ের মান কোনো অংশে খারাপ হয়, কোনো অংশে কমতি হয়, তাহলে দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে। যদি আমার বইয়ের কাছাকাছি কোনো বই থাকে, আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে, ঠিক আছে। ওকে, দেখেন যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স না তাদের জন্য খুবই উপযোগী একটা বই। আপনারা যারা বিজ্ঞান বই এখনো নেন নাই, এটি স্টক কিন্তু শেষের দিকে, চাইলে ইয়ে করতে পারেন, ঠিক আছে। তাহলে দেখেন আমরা মোটামুটি একটা জায়গা পার করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের মন্ত্রণালয় নিয়ে আমরা কথা বলেছি। আমাদের কথা বলতে হবে আইন শৃঙ্খলা নিয়ে। ও প্রতিরক্ষা, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা। ইনবক্স করলেই হবে আমাকে বাংলায়। কত পেজের? 504 পেজ, হ্যাঁ, 504। 330 টাকা কুরিয়ার ফ্রি, কুরিয়ার চার্জ দেওয়া লাগবে না। যারা কবির ভাইয়ের এই জায়গায় আছে তাদের 330 টাকা দিলেই চলবে। কুরিয়ারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং ইনবক্স করলেই হবে। আর জিকে বই আছে বাংলাদেশ আন্তর্জাতিক, নিউ এডিশন আসবে আগামী মাসের ফার্স্ট উইকে। জিকেটা আগামী মাসের ফার্স্ট উইকে আসবে। এবং জিকেও যারা কিনেছে তাদের কাছ থেকে আপনারা শুনতে পারেন, তারা যদি এর সমকক্ষ কোনো বই পায়, জিকে পড়তে গেলে মনে হবে আমার ক্লাস করতেছেন আপনি, ঠিক আছে। আহ না, আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা, আমি শুধু সাধারণ জ্ঞান পড়াই, হ্যাঁ। আচ্ছা, এটা আমার পাবলিকেশনের বই। ক্লাসের টপিক থাকতে সবাই প্লিজ। ওকে, ক্লাসের টপিকে ফিরে যায়। আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা নিয়ে আমরা কথা বলবো। আহ একটা হলো সেনাবাহিনী, যেহেতু এখন সেনাবাহিনী সবচেয়ে আলোচনায়, তাহলে সেনাবাহিনী নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আমি আসলে ট্রেন্ডিং এ বিশ্বাসী, যে জায়গাটায় ফোকাস দেওয়া দরকার বা যে জায়গাটা চেঞ্জ হচ্ছে, যে জায়গাটায় কথা বলা দরকার, সেই জায়গা নিয়ে কথা বলতে চাচ্ছি। আহ একটু দেখেন, সেনাবাহিনী, সেনাবাহিনী যদি আমরা বলি, পরীক্ষায় যদি আসে সেনাবাহিনীর স্লোগানটা কি, আসতেই পারে এই মুহূর্তে, এটা হতেই পারে সেনাবাহিনীর স্লোগান, সমরে আমরা শান্তিতে আমরা। সমরে আমরা শান্তিতে আমরা। সমরে আমরা শান্তিতে আমরা। দেখেন, সর্বত্র আমরা দেশের তরে, সর্বত্র আমরা দেশের তরে। সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। ওকে, জিকেটা ভাই পরে, এখন এটা নিয়ে কথা বলেন না, ক্লাস করেন, হ্যাঁ। ওকে, বই কিনতে না পারলে নাই,
কোনো সমস্যা নেই, ক্লাস ভালো করে করেন। ওকে, তাহলে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা নিয়ে আমরা কথা বলতেছি। এটা মন্ত্রণালয় নিয়ে কথা বলতেছি না ভাই, এমডি আব্দুর রশিদ, এটা মন্ত্রণালয় নিয়ে কথা বলতেছি না, এটা বলতেছি আমরা এখন নতুন আলোচনায় চলে গেছি, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষায় চলে গেছি আমরা। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। এটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর স্লোগান। এইটা হচ্ছে সেনাবাহিনীর স্লোগান। সাত দেশে কি সেনা অভ্যুত্থান ঘটার সম্ভাবনা আছে? এটার জবাব আমি অনলাইনে কি দিব? এটা জবাব কি অনলাইনে দেওয়া ঠিক হবে? এটা জবাব অনলাইনে দেওয়া ঠিক হবে না। আচ্ছা, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা, সেনাবাহিনীর স্লোগান সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। ওকে, সমর মানে যুদ্ধ, সমর মানে যুদ্ধ, সম্মুখ, সম্মুখের যুদ্ধ। সমরে আমরা, শান্তিতে আমরা মানে সামনে আমরা, শান্তিতেও আমরা, সর্বত্র আমরা মানে সব জায়গায় আমরা, দেশের তরে অর্থাৎ দেশের জন্য সব জায়গায় আমরা। ওকে, আহ একটু খেয়াল করেন, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা আর এই সেনাবাহিনী নিয়ে আমরা যে কথাটা বললাম, আমরা যদি বিমান বাহিনী নিয়ে কথা বলি, আমরা তিন বাহিনী নিয়ে কথা বলবো। বিমান বাহিনী নিয়ে যদি কথা বলি আমরা, একটু খেয়াল করেন, বিমান বাহিনীর স্লোগান কি? বাংলার আকাশ রাখিব মুক্ত। বাংলার আকাশ রাখিব মুক্ত। বাংলার আকাশ রাখিব মুক্ত। দেখেন, ক্লিয়ার হন, বাংলার আকাশ রাখিব মুক্ত, এটা হচ্ছে আমাদের বিমান বাহিনীর স্লোগান। আমি তিনটা স্লোগান আপনাদেরকে দিব, তিনটা স্লোগান আপনারা শুধু মুখস্থ রাখবেন। এছাড়া যেগুলো আর্মি আছে, পুলিশ আছে, তারপরে র্যাব আছে, কোস্ট গার্ড আছে, হ্যাঁ, বিজিবি আছে, এগুলোর স্লোগান আমি আপনাদের পড়াইতে চাচ্ছি না, প্রয়োজন মনে করছি না। আমরা নৌবাহিনীর স্লোগানটা আপনাকে পড়াবো। নৌবাহিনী, দেখেন আমি কখনোই বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে এই জিনিসগুলো টেনে আনিনি। আমার এর আগেও 2 বা 3 বার এই লেকচার করেছে অনেকে, এবার টেনে আনলাম, তারা নিজেরাও কিন্তু অবাক হবে। এই যে আমাদের বিলকিস, বিলকিস মনে হয় আমার সব ব্যাচে ক্লাস করেছে, আমার প্রাইভেট ব্যাচে ক্লাসও করেছে বিলকিস। এই ক্লাসগুলো কিন্তু কখনো দেইনি, এবার কেন দিলাম? কারণ হচ্ছে এটাই হচ্ছে চেঞ্জ। নৌবাহিনী হচ্ছে শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়। শান্তিতে, এগুলো মুখস্থ করে ফেলবেন। সংগ্রামে, দেখেন, শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়, সমুদ্র দুর্জয়, শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়। আচ্ছা, পদবিত এই তিন বাহিনীর প্রধান হচ্ছে সেনা প্রধান। এগুলোর যা লাগবে আমি দিব, একটু ইয়া না হয়ে উত্তেজিত হওয়ার দরকার নাই। না, ও পুলিশেরটা বলবো না, পুলিশের স্লোগান চেঞ্জ হয়ে যাবে, তো এটার এখন দরকার নাই, ওটা সাম্প্রতিকের মধ্যে পড়াবো। আমি যেটা দিচ্ছি সেটা নেন, এর চেয়ে বেশি দরকার নাই। ওকে, আচ্ছা, এবার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, এটা হলো রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। এরপরে লিখবেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় কবে? বাংলাদেশ, এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সশস্ত্র বাহিনী গঠিত হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় কবে? এটা 21শে নভেম্বর 1971 সালে। এখন বলতে পারেন কেমনে হইলো এটা, এটা কি সম্ভব? 21শে নভেম্বর 1971 সালে সশস্ত্র বাহিনী গঠিত হলো কেমনে? হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। দেশ স্বাধীন হওয়ার আগেই আমাদের সশস্ত্র বাহিনী, তিন বাহিনী মিলে গঠন করা হয়েছে। 21 নভেম্বর 1971 সালে আমাদের সশস্ত্র বাহিনী গঠিত হয়। সশস্ত্র বাহিনীর সদর দপ্তর, সদর দপ্তর, এটা আমরা জানি ঢাকা সেনানিবাস, ঢাকা সেনানিবাস। অনেক সময় অনেক সহজ প্রশ্ন পারা যায় না আমাদের, হ্যাঁ, কারণ
এখন আমাদেরকে যেটা করতে হবে আহ সেটা হচ্ছে এই জায়গাগুলোই আমাদেরকে একটু বেশি পড়তে হবে, যে জায়গাগুলো আমাদের আহ ঘুরে ফিরে যে জায়গাগুলো আমাদের সামনে চলে আসতেছে সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এই সশস্ত্র বাহিনীর আমরা এখান থেকে আরো কিছু কিছু জিনিস নিব, যেমন একটু লেখা শেষ করে ডান লেখেন একটু সবাই। আমি জানি না আজকে ক্লাস ভালো লাগার কথা না, কারণ এগুলো আপনাদের অভ্যস্ত না পড়তে, কিন্তু আমাদের দেশ যেদিকে যাচ্ছে সামনে বা দেশ যেদিকে আছে বর্তমানে সেদিক দিয়ে আমাদের আসলে আইন শৃঙ্খলা প্রতিরক্ষা বাহিনী এইগুলো সম্পর্কে এখন ডিপলি নলেজ তৈরি না করলে আপনি পেপার পত্রিকা পড়লেও কিছু বুঝবেন না, ঘটনা ঘটলেও বুঝবেন না, পরীক্ষা আসলেও পারবেন না। এই জন্যই সাধারণ জ্ঞান এইভাবেই পড়তে হয়, চেঞ্জ হইতে হয় নিজেকে প্রতিনিয়ত, সেই চেঞ্জ করেই পড়তে হয়। তাহলে আমাদের আরেকটা আছে যে এর সাথে আপনারা পড়বেন আইএসএসবি। এই যে দেখেন আইএসএসবি এর পূর্ণরূপ কি? ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, আইএসএসবি। ঠিক আছে, আইএসএসবি। ওকে, হ্যাঁ, সশস্ত্র দিবস 21শে নভেম্বর, এই যে পালিত হয়ে গেল, মনে আছে তো? এই যে সশস্ত্র দিবস আহ 21শে নভেম্বর, রাইট। তাহলে দেখেন ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, এই আইএসএসবি যেটা হচ্ছে সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড, অর্থাৎ এই সামরিক বাহিনীতে যে নিয়োগ আহ ইয়া করে, হ্যাঁ, যারা নিয়োগ করে এই বোর্ডকে বলা হয় আইএসএসবি। তাহলে কি জানবেন আপনি? সামরিক বাহিনীতে নিয়োগ, সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড, বাছাই বোর্ড, সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড, এটাকে বলে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, আইএসএসবি। মনে থাকবে। দেখেন এগুলো কিন্তু আমাদের অনেক সময় পারি না আমরা। এটা প্রতিষ্ঠিত হয় 1974 সালে। ভাই এগুলো পড়তে হবে, প্রয়োজনে আমি একটা লেকচার বেশি দিব, সমস্যা নাই, কিন্তু এইসব জায়গা থেকে প্রশ্ন আসলে কিন্তু আপনি সত্যিকার অর্থেই পারবেন না, এবং আগামী বিসিএস পরীক্ষায় এইসব জায়গা থেকে প্রশ্ন হবে। এবং দেখবেন যারা গতানুগতিক ধারা লেখাপড়া করে তারা চমৎকার ভাবে এখানে একটা ছেঁকা খাবে। ঠিক আছে, সেটা 10 বছর 15 বছর প্রেমিকার প্রেমের শেখার চেয়েও কঠিন শেখা হলো বিসিএস পিলিতে এরকম একটা প্রশ্ন না পারা। বিসিএস ফেল করাটাই একটা বড় শেখা, বুঝতে পারছেন? সো এই শেখা যাতে না খান সেই জায়গার থেকে একটু বাঁচাই দিলাম আর কি। আচ্ছা, আশা করি এটা লেখা হয়ে গেছে। 1974 সালে এটা প্রতিষ্ঠিত, এটা করা হয় আইএসএসবি, যেটা ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। আচ্ছা, এবার সশস্ত্র বাহিনীর পরিচালিত একমাত্র বিশ্ববিদ্যালয়, সশস্ত্র বাহিনী পরিচালিত, আপনারা হ্যাঁ দেখেন, পরিচালিত একমাত্র বিশ্ববিদ্যালয়, যেটারও কোর্স আমার আছে, যেটা আমি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের পড়াই, সেটাকে সংক্ষেপে বলা হয় বিইউপি, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। প্রফেশনালস, ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এটা প্রতিষ্ঠিত হয় 2008 সালে। এই জিনিসগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ভাই, হ্যাঁ, এগুলো আসতে হবে। ঠিক আছে, প্রশ্ন না আসলেও ছেঁকা খাবো। হ্যাঁ, প্রশ্ন না আসলে তো কোনো কথা নাই, প্রশ্ন না আসলে কোনো কথা নাই, প্রশ্ন আসলে ছেঁকা খাবে। ঠিক আছে, শিখে রাখলে আজও কালো কাজে লাগবে। আপনি এনএসএ এর পরীক্ষা দিবেন না, কাজে লাগবে। আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা দিবেন না, কাজে লাগবে। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষা দিবেন না, কাজে লাগবে। কাজে লাগবেই, কোনো না কোনো ভাবে কাজে লাগবে। এটার অবস্থান হলো মিরপুর, ঢাকা। হ্যাঁ, মিরপুর, ঢাকা, ঢাকা, মিরপুর, ঢাকা। ওকে, ওকে, একটু খেয়াল করেন। আহ
লাস্ট লাইনটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। প্রফেশনালস, প্রফেশনালস। এরপরে এরপরে লিখবেন যে বাংলাদেশ সামরিক জাদুঘর অবস্থিত, বাংলাদেশ সামরিক জাদুঘর। বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিজয় সরণি, তেজগাঁ। ঠিক আছে, গিয়েছেন হয়তো অনেকে, আমি কয়েকবার গিয়েছি। যারা হচ্ছে ইয়ে করবেন, আহ, যারা হচ্ছে আহ, বিজয় সরণি, তেজগাঁ, যারা ভূগোল বুঝতে চান তারা এই নব থিয়েটারে যাবেন, আর সাথে করে আমারে নিয়ে যাবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনার একদম গ্রহ নক্ষত্র যেগুলো আছে, পৃথিবীর গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি যেগুলো আছে, প্র্যাকটিক্যালি বোঝাই দেবো। আমি যদি পাশে থাকি আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, টিকিটটা আপনি কাটবেন, আমি ফাও ফাও ঘুরে আসলাম আর কি। আমার থেকে বেশি দূর না, ঠিক আছে, আমার এখান থেকে 20-25 মিনিট লাগে যাইতে। ঠিক আছে, তোকে তাইলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। বাংলাদেশ সামরিক জাদুঘরে যাইতে হবে, এর পাশে নব থিয়েটার আছে, নব থিয়েটারে গেলে ভূগোল সম্পর্কে আপনার একটা ভালো জ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই 4বারের বেশি বিসিএস দেওয়া যাবে না, আগে 3-4বার দিছে, এখন আর দেওয়া যাবে কিনা এই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করে নাই। ধরেন এই পাগলামি ডিসিশনের সাথে আমি নাই, এগুলো একটু মানে ইয়া করি, অপেক্ষা করি, একটু অপেক্ষা করি, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এই একটু অপেক্ষা করেন, এটা ক্লিয়ারেন্সটা আসুক। ঠিক আছে, প্রজ্ঞাপনটা একটু আসুক। হ্যাঁ, ওকে স্যার, চলেন যাই। আচ্ছা ঠিক আছে স্যার, ভূগোল গ্রাজুয়েশন করা শেষ, তাও ওপর দেয়া যায়। আমার একটা ভূগোলের ক্লাস করেন, গ্রাজুয়েশন তো করছেন, কোথা থেকে করছেন জানি না, যেখান থেকেই করেন আমার একটা করেন। আমি হয়তো আন্তর্জাতিকের শুরুতে ভূগোলের একটা ক্লাস নিব, বা আন্তর্জাতিক শেষ করে ভূগোলের ক্লাস নিব। আহ, সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনি হয়তো মানে হয়তো আপনার কিছু উপকার হবে। এটা প্রিভিয়াস যারা ভূগোলের স্টুডেন্ট তারাও বলছে যে আমাদের একটা বড্ড উপকার হয়েছে। আশা করি আপনার উপকার আমি করতে পারবো কিছুটা হইলেও। ভূগোলের স্টুডেন্ট, আপনি বস মানুষ, ভূগোল আপনাকে অনেক কিছু দিতে পারবো না, বাট কিছু উপকার হবে। ওকে, আচ্ছা। আমরা টোটালি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শোনেন, সাধারণ জ্ঞানের শিক্ষা হচ্ছে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আপনি যদি এই যে বিভিন্ন জায়গা ঘুরেন, দেখেন, যান, এইটা আপনার ভালো মনে থাকবে, মাথায় বেশি করে থাকবে, পড়ালেখার চেয়ে এইটা বেশি। ঠিক আছে, রাজশাহী থেকেই, কিন্তু আমাদের কোর্সের সাথে বিসিএস এর কোনো মিল নাই। হ্যাঁ রাইট, বুঝতে পেরেছি। ভূগোল ভালো লাগে, জি পিডিএফটা দিয়েন আজকে ক্লাসে প্লিজ। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আলোচনা করব। এই বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি? দেখেন, এইবার একটা জিনিস আপনারা বুঝতে পারবেন, পূর্ব নাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, অর্থাৎ আমরা যদি এটাকে সংক্ষেপ করি তাহলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। দেখেন, আহ, এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আপনারা যে শুনছেন যে ইপিআর এর সদস্যরা গুলি করে অধ্যাপক শামসুজ্জোহাকে হত্যা করে, সেই ইপিআরটাই হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ঠিক আছে, এটা সেনাবাহিনীর পূর্ব নাম। এবং এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা, এটার প্রতিষ্ঠাতা কে, এইটাও পরীক্ষায় কিন্তু আসে। প্রতিষ্ঠাতা লেখেন, প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের মেজর আব্দুল গনি। মেজর আব্দুল গনি, মেজর আব্দুল গনি। ওকে, মেজর আব্দুল গনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা। ওকে, ক্লিয়ার। এখন বাংলাদেশ সেনাবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ সেনাবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 12ই জুলাই 1971। 12ই জুলাই 1971। এগুলো কিন্তু ভাই মুখস্থ রাখতে হবে,
আমি কিন্তু কোনো ফেলনা জিনিস দিচ্ছি না, মানে কোনো ইয়ার্কি জিনিস দিচ্ছি না যে আপনি ইগনোর করবেন, ফেলাই দিবেন, এরকম কিন্তু সুযোগ নেই। এগুলো আপনাকে পড়তেই হবে, মাথায় রাখতেই হবে। ওকে, যে জিনিসগুলো দিচ্ছি এগুলো পড়তে হবে, অল্টারনেটিভ কোনো অপশন নাই ভাই, এগুলো পড়া লাগবে, মাথায় রাখতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে দেখেন এইটুক হয়ে গেলে একটু ডান লেখেন ভাই। হ্যাঁ, ইপিআর হচ্ছে ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, আর ওই ইস্ট পাকিস্তান রেজিমেন্টটাই হয় পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পাকিস্তানের পরে বেঙ্গল হয় আর কি। ঠিক আছে, মানে প্রথম দিকে আমাদের দেশে ইস্ট বেঙ্গল ছিল, যখন আমরা 47 থেকে 56 সাল পর্যন্ত আমরা পূর্ব বাংলা ছিলাম, তখন এটা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। এরপরে 56 সালে এসে ইস্ট মানে পাকিস্তান রেজিমেন্ট হয়, ইপিআর হয়। এর পূর্ব নাম হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, অর্থাৎ আমাদের দেশে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী। আশা করি আমি বোঝাইতে পারছি। ওকে, তাইলে এবার স্বাধীন বাংলাদেশের প্রথম জেনারেল, স্বাধীন বাংলাদেশের, গুগল সার্চ না দিয়ে যদি কেউ বলতে পারেন তাকে নব থিয়েটারে নিয়ে যাব। স্বাধীন বাংলাদেশের প্রথম জেনারেলের নাম, অনেস্টলি গুগল সার্চ দেওয়া যাবে না, প্রথম জেনারেল। তাহলে আমি আমার খরচে তাকে নব থিয়েটারের দায়িত্ব নিয়ে আমি তাকে এটা বুঝাবো। ঠিক আছে, ইস্ট ইস্ট হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের প্রথম জেনারেল। গুগল সার্চ না দিয়ে, যদি গুগল সার্চ দিয়ে বলেন তাহলে আপনি আপনার কাছে দেনা থাকবেন, ঠেকা থাকবেন। দেখি কে বলতে পারেন স্বাধীন বাংলাদেশের প্রথম জেনারেল পদবি লাভ করেন কে? আতাউল গনি ওসমানী উত্তর দিয়েছে, তামান্না ইয়াসমিন তোষা। আচ্ছা, দিতে থাকেন। তরিকুল ইসলাম ওসমানী, ওসমানী দিতে থাকেন, দেখি কে কে নব থিয়েটারে যাওয়ার গৌরব অর্জন করে। নব থিয়েটারে আপনি একাও যাইতে পারেন, কিন্তু আমি আমার টিচারের সাথে যাওয়া মানে এটা একটা মানে ইয়ে নিয়ে, পুরস্কার, রিনাউন্ড নিয়ে যাওয়া, এটা এক বিষয় না, দুই বিষয়। আচ্ছা, বলতে থাকেন, দেখি একটু দেখি। আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দিয়েছি এবং সামনে আরো দিব। আব্দুল আব্দুল বশির ইমরান বলছে এমএজি ওসমানী, আপনি পড়াইছিলেন স্যার ওসমানী? না, আমি কখনোই পড়াইনি ওসমানী, আমি স্বাধীন বাংলাদেশের প্রথম জেনারেল ওসমানী পড়াইছি। সি ভাইরে, আতাউল গনি ওসমানী তিনি কর্নেল থেকে জেনারেল হইলেন, সেটা শপথ গ্রহণ করলেন, ওটা তো স্বাধীন বাংলাদেশ না, ওটা মুজিবনগর সরকারের তিনি জেনারেল হইলেন। উনি কি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? 16 ডিসেম্বরে বিজয় লাভ করছে। তারপরে স্যার গুগল সার্চ করার সময় নাই লাইভে। আচ্ছা, জিয়াউর রহমান, আতাউল গনি ওসমানী, না, কারো উত্তরই হয় নাই, কেউই হচ্ছে ইয়েতে যাওয়ার গৌরব অর্জন করতে পারেন নাই। শোনেন, স্বাধীন বাংলাদেশের প্রথম জেনারেল পদবি, অর্থাৎ দেশ যখন স্বাধীন হয়ে যায়, আমরা যখন শত্রু মুক্ত হই, তখন একজনকে জেনারেল করা হয়। আর আর এই ইয়া হচ্ছে আপনার এমএজি ওসমানী হচ্ছে, উনি হচ্ছেন আহ, উনি হচ্ছেন আহ, উনি হচ্ছেন হচ্ছে মুজিবনগর সরকারের। ঠিক আছে, জেনারেল টিক্কা খান না, সব আওলাই গেল। আচ্ছা, খালেদ মোশাররফ না। দেখেন, মঈন ইউ আহমেদ, মঈন ইউ আহমেদ, মঈন ইউ আহমেদ। ওকে, দেখেন, এটা হলো স্বাধীন বাংলাদেশের প্রথম জেনারেল, যিনি স্বাধীন বাংলাদেশের জেনারেল পদবি লাভ করেন হচ্ছেন মঈন ইউ আহমেদ। দেখেন কেমন দিলাম আজকে, খেয়াল করেন। ওকে, খেয়াল করেন। এবার এবার বলেন বাংলাদেশের প্রথম প্রথম বা স্বাধীন বাংলাদেশের বলতে পারেন সামরিক শাসন জারি করেন কে? জারি করেন কে? গুগল সার্চ না দিয়ে এইটা যদি বলতে পারেন তাহলে আগের মতো একটা অফার আমি দিলাম,
হ্যাঁ, আজকে শুনলাম প্রথম নামটা। আজকেই তো শুনবেন, এটি উস্তাদের মাস শেষ রাত্রি। এটাই উস্তাদের মাস শেষ রাত্রি। বিলকিস মনে মনে কয় এই পড়ুয়া স্যারের ক্লাস এতবার করলাম, মনে মনে গাইলেইতেছে যে শালা কি শুরু করলো। হ্যাঁ, এতদিন পড়ায় নাই, তাইলে উনি মনে হয় আরো সামনে অন্য কিছু পড়াবে নাকি? পূর্বে কখনোই নাম শুনি নাই। জি, 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 শোনার কথা না। মইনু আহমেদকে করা হয়েছিল যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। আহ যখন সরকার গঠন হয় স্বাধীন বাংলাদেশে, তারপর যিনি জেনারেল পদবি লাভ করেন তিনি হচ্ছেন মইনু আহমেদ। আহ হ্যাঁ, কাজী রাইহানও আছে। কাজী রাইহানও ছেঁকা খাচ্ছে আমার কাছ থেকে, ভাবতেছে মনে মনে গাইলেইতেছে যে এই লোকটা তো ক্রিটিক্যাল লোক, খারাপ লোক। ঠিক আছে। উম ওকে, আচ্ছা, বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি করেন কে? আচ্ছা, এটা অনেকেই পারছেন, অনেকে পারার কারণে কাউরেই পুরস্কার দিব না। হ্যাঁ, খন্দকার মোস্তাক। এটা হচ্ছে খন্দকার মোস্তাক। মানে গুগল সার্চ দিছে অনেকেই। হ্যাঁ, এমনিও পারছে, ন্যাচারালি পারছে, কিন্তু অনেকে পারার কারণে আমি ট্র্যাক করতে পারছি না কে কে পারছে। যাই হোক, খন্দকার মোস্তাক বাংলাদেশের প্রথম সামরিক শাসন জারি করেন। তারপরেও বলতেছি, যেহেতু পারছেন, যারা পারছেন, অনেস্টলি যারা পারছেন তারা অনেস্টলি দেখা করেন। করলে দেখ ঘুরায় দেখাবো, সমস্যা নাই। আমি এমনি ফান করছি যে আপনাদের টাকা আমি দেখবো, আপনাদের খরচ আমি দেখবো, এরকম লোক আমি না। ঠিক আছে, আমরা যদি কবির ভাইকেও ডাইকে নিয়ে আসি, তাতেও দেখবেন সেও যাবে। বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই। আহ ভালোই লাগবে, আপনার খারাপ লাগবে না। একটু খেয়াল করেন। আহ ওকে, 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 সমস্যা নাই। যারা খন্দকার মোস্তাক উত্তর দিয়েছেন তাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। তাদের উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, তাদের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, মোস্তাক, 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 আরো দিব, আরো অনেক কিছু আছে বাকি। এবার লেখেন যে বাংলাদেশ মিলিটারি একাডেমি। বাংলাদেশ মিলিটারি একাডেমি। দেখেন, বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায়? বাংলাদেশ মিলিটারি একাডেমি। ওকে, একটু খেয়াল করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারিতে, চট্টগ্রামের ভাটিয়ারি। ভাটিয়ারি, চট্টগ্রাম। ভাটিয়ারি, চট্টগ্রাম। ওকে, ভাটিয়ারি, চট্টগ্রাম। গেম অনেক বাকি আছে, একটু অপেক্ষা করেন। ভাটিয়ারি, চট্টগ্রাম। ওকে, খেয়াল করেন। আহ এরপরে আমরা যেটা, বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী নিয়োগ করা হয় কবে? বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী নিয়োগ করা হয় কবে? বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী নিয়োগ করা হয় কবে, অর্থাৎ প্রথম নারী নিয়োগ করা হয় কবে? দেখি উত্তরটা দেন, তারিখ না পারলেও সাল দিলে হবে। ওকে, দেখেন, নারী নিয়োগ করা হয় কবে, সাল দিলেও হবে। সাল দিলেও চলবে। ৭৪ দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী সৈনিক। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী সৈনিক। আচ্ছা, পারবেন না। এটা হলো 29শে জানুয়ারি। এই যে রিসেন্ট 2015 সালে, এর আগ পর্যন্ত নারী সৈনিক ছিল না। 29শে জানুয়ারি 2015 সাল সেনাবাহিনীতে প্রথম নারী সৈনিক নিয়োগ করা হয়।
ওকে, এবার আসেন আমরা নৌবাহিনী নিয়ে কথা বলবো। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, একটু খেয়াল করেন। বাংলাদেশ নৌবাহিনী, আহ বাংলাদেশ নৌবাহিনী নিয়ে আমরা কথা বলতেছি। সেটা হলো প্রতিষ্ঠিত হয় 9 নভেম্বর 1971। 9 নভেম্বর 1971 সালে এটা প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা। এরপরে আহ বাংলাদেশের প্রথম যেটা হচ্ছে রণতরী, বাংলাদেশের প্রথম রণতরী, দেখেন বিএনএস পদ্মা, বিএনএস পদ্মা, বিএনএস পদ্মা প্রথম রণতরী। এরপরে বাংলাদেশ মেরিন একাডেমি, মেরিন একাডেমি, বাংলাদেশ মেরিন একাডেমি হচ্ছে জলদিয়া, চট্টগ্রাম। জলদিয়া, চট্টগ্রাম, মেরিন একাডেমি, খেয়াল করেন মেরিন একাডেমি। আর নেভাল একাডেমি যদি বলে বাংলাদেশ নেভাল, নেভাল একাডেমি, বাংলাদেশ নেভাল একাডেমি হচ্ছে পতেঙ্গা, চট্টগ্রাম। নেভাল একাডেমি হচ্ছে পতেঙ্গা, চট্টগ্রাম। ওকে, দেখেন খেয়াল করেন বাংলাদেশকে উপহার দেওয়া ইউএসএ এর প্রথম রণতরী, ইউএস এর প্রথম রণতরী, বাংলাদেশকে উপহার দেওয়া ইউএস এর প্রথম রণতরী, একটু খেয়াল করেন, বা দ্বিতীয় জাহাজ। উপহার দেওয়া, আপনি প্রথম জাহাজ লিখে রাখেন, রণতরী না, একটা জাহাজ লিখে রাখেন, প্রথম জাহাজ, প্রথম জাহাজ, প্রথম জাহাজ হচ্ছে লিখে রাখেন বাংলাদেশে উপহার দেওয়া ইউএস এর প্রথম জাহাজ বিএনএস সমুদ্র জয়, বিএনএস সমুদ্র জয়, বিএনএস সমুদ্র জয়। আমার ল্যাপটপে চার্জ গেছে গে, এখন তো একটা মিনিট একটু, আচ্ছা অন্য ডিভাইস ধরাইতে হইব। ট্যাপ 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 ট্যাপ। আচ্ছা, আমরা একটু শুনে শুনে লিখি, আমি লিখতে পারতেছি না, একটু পরে লিখি। বাংলাদেশ বিমান বাহিনী, আমরা একটু লিখবো সবাই, বাংলাদেশ বিমান বাহিনী সবাই লিখবো। বাংলাদেশ বিমান বাহিনী, লেখেন বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয় 28 সেপ্টেম্বর 1971। বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয় 28 সেপ্টেম্বর 1971।
28 সেপ্টেম্বর 1971। আচ্ছা, 28 সেপ্টেম্বর 1971 লিখছেন। লেখেন বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাস। বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাস। বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাস। এরপর লেখেন বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশ এয়ারফোর্স অবস্থিত। বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশ এয়ারফোর্স অবস্থিত যশোরে। এয়ারফোর্স। আমি আপনাদের কমেন্টস পড়তে পারতেছি না, সরি, কমেন্টস করে লাভ নাই। আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, চার্জ নিচ্ছে না ল্যাপটপে, হ্যাঁ, এক্সট্রিমলি সরি। যশোরে। আমি খুব এলোমেলো অবস্থায় আছি তো, মানে কোথায় কোনটা চার্জ নাই নাই আছে, এই হলো একটা অবস্থায় আছি। হুম। আহ, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আর একটু কালকে বেশি করে পড়াই দিব। সবাই ভালো থাকেন।